আমার নামটা দেখার সঙ্গে সঙ্গে উজ্জ্বলকে বেধড়ক মারতে শুরু করে। মানে আমি আওয়াজ শুনতে পাচ্ছি ফোনেতে, বেধড়ক জিনিসটাকে আমি নিজে কানে শুনছি যে উজ্জ্বলের উপর কি অত্যাচার হচ্ছে। একটা থানির তো লোকে যখন মারতে যায়, ওর মা সেই মুহূর্তে ঢুকে পড়ে। ওর মা যখন আটকাতে যায়, ওর মায়ের উপর বেধড়ক মারা হয়। কোনো রকমে ও যখন মাঠের উপর দিয়ে আসে, ওখানে ওকে মারধর করতে করতে নিয়ে আসে। এমনকি ওকে যখন রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বাইরে দুটো রাস্তায় পাহারা দেয়। একদিকে হচ্ছে ও যাতে থানায় না যেতে পারে, একদিকে হচ্ছে ও যাতে আমার বাড়ি না আসতে পারে। প্রথম যখন সিরাজদৌল্লা হিরাঝিল নিয়ে আন্দোলন শুরু করি, সেই সময় মানসদা ছিলেন সঙ্গে এবং আমি ওদের শরিকদের কাছে যাই। প্রথম আমি উজ্জ্বলের কাছে গেছিলাম। উজ্জ্বলকে গিয়ে বলি যে আমাকে 1 কাঠা জমি দেবে, আমি ওখানে কিছু জিনিস বানাবো। তো তখন উজ্জ্বল বলে যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ বাবার আন্ডারে রয়েছে বিষয়টা। আমি চলে আসি, তখনের মতো ব্যাপারটা স্টপ হয়ে যায়। তার পরবর্তীকালে আবার যখন মানসদার সঙ্গে যুক্ত হয়ে কাজটা শুরু হয়, তখন আমি বিভিন্ন শরিকের কাছে যাই এবং তাদেরকে একত্রিত করি। এখন বর্তমানে হিরাঝিল শরিকের সম্পত্তি হয়ে গিয়েছে, অর্থাৎ প্রাইভেট প্রপার্টি। হিরাঝিলকে পরবর্তী কোনো নবাব বাহাদুরের একজন, মানে ওয়াসিফ, সম্ভবত শেষ নবাবের সময় হবে, আমি নামটা ঠিক বলতে পারবো না ঠিক কোন নবাবের সময় থেকে, তো শেষের দিকটাতে, মানে স্বাধীনতার ঠিক আগে আগে হবে, উনি ওনার যে ম্যানেজার, সেই ম্যানেজার হিরাঝিলকে ডক্টর টি রয়ের হাতে তুলে দেন এবং ডক্টর টি রয়ের পর থেকেই এটা আস্তে 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 মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। মানে টি রয় কাউকে বিক্রি করলেন, সেখান থেকে আরো 5 জন কিনলেন, সেখান থেকে আরো 25 জন কিনলেন, এইভাবে শরিকের সংখ্যা ছড়িয়ে গিয়েছে এখন। তো হিরাঝিল প্রাইভেট প্রপার্টি, কিন্তু তার কাগজপত্র এলোমেলো হয়ে আছে, সেটা বাইরে থেকে দেখলেই বোঝা যায়। এখন ঘটনাচক্রে হয়েছে কি, যখন আমি শরিকদের কাছে গেলাম, তারা আগ্রহ দেখালেন যে এখানে একটা ডেভেলপমেন্ট হবে, খুব ভালো কথা, সবাই তখন চলে এলেন এবং আমরা 2020 সালের 5ই ডিসেম্বর হিরাঝিল নিয়ে প্রথম রাস্তায় নামি। প্রথম রাস্তায় নেবে যখন আমরা পশ্চিমপাড় সদরঘাট থেকে হিরাঝিল অব্দি র্যালি করি, প্রচুর মানুষ, টোটো, সবাই ছিল। টোটোর মানে পুরো ইউনিয়নটাই, গোটা 60-70 খানা টোটো, প্রচুর মানুষ হাঁটছে, বাইক র্যালি, সবকিছু হলো। গিয়ে হিরাঝিল পরিষ্কার টরিষ্কারও হয়ে গেছিল, তখন মোটামুটি করা হয়েছিল। করে আমরা কি করেছিলাম, ওখানে সুন্দরভাবে সেদিনের অনুষ্ঠানটা করেছিলাম, মাস পিটিশন করে বিভিন্ন ডিপার্টমেন্টে জমা করেছিলাম। এবার বিভিন্ন ডিপার্টমেন্টে যখনই জমা করতে যাচ্ছি, তার আগে থেকে সমস্যাটার উদ্বেগ হলো। সমস্যাটা হলো, যখনই আমরা ওইটাকে জমা করতে যাব, এমন ভাবে শরিকদের সাথে কথা বলছি, হঠাৎ দেখলাম যে শরিকদের মধ্যে একটা পরিবর্তন। কি পরিবর্তন না, ওরা তখন চিঠিগুলো জমা করবে কি করবে না সেটা নিয়ে ভাবছে। আমি বললাম কেন, এটা জমা না করার ক্ষেত্রে গভর্নমেন্ট আন্ডারটেক করলে দারুণ একটা ব্যাপার হবে, এটা ইতিহাস আর সিরাজউদ্দৌলার একমাত্র স্মৃতি। ওরা অনেক মিটিং করলো, অনেক কিছু করলো, করে 1 মাস পর 5ই ডিসেম্বরের পর 6ই জানুয়ারি গিয়ে ওই প্রথম চিঠি পোস্ট হয়। সে অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক বুঝিয়ে টুজিয়ে, তারপর লিটারেলি ওরা আমাকে আর হিরাঝিলে অ্যাক্সেস করতে দেয় না। আমি যখনই ওদের কাছে যাচ্ছি মিটিং এর জন্য, ওরা কেউ মিটিং এ আসে না, কারণ ওদের মধ্যে একটা অদ্ভুত ভয় জন্মালো যে আমাদের জমিগুলো বোধহয় সমস্ত নিয়ে নেওয়া হবে, এরকম কোন একটা ভয় ওদের মধ্যে জন্মালো। এবং সেটা থেকে আমি ওদেরকে বের করতে পারিনি। কোনো একটা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গোটা এলাকার যে কজন 30 জন শরিক, তারা কিন্তু সরে যেতে লাগলো। এই সময় আমি বারবার করে ওদের ফোন করি, ওরা যোগাযোগ করে না, আমি একাই হিরাঝিলে গিয়ে বসে থাকতাম। তারপরে যেটা হয়, ওরা আমাকে আকার ইঙ্গিতে বারণ করছিল। তারপরে আমাকে একজন বলে যে আপনি যে, আমি তখন ভাবলাম যে একটা ছোটখাটো মনুমেন্ট যদি তৈরি হয় তাহলে কেমন, অন্তত জায়গাটাকে আমরা মেনশন করে দেবো যে এটা হিরাঝিল, একটা কিছু লেখা থাকবে। তখন আমাকে বললো আপনি যদি এটা করতে চান তাহলে ওই দিকের পোর্শনটা উজ্জ্বলের আন্ডারে আছে, আপনি উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করুন, আমরা এটাকে কিছু বলতে পারবো না, উজ্জ্বল যদি বলে তাহলে হবে। তো আমি উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করলাম। উজ্জ্বলের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল, সেই সময় আবার কিছুদিন স্টপ। তারপরে আবার উজ্জ্বলের সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ করতে করতে উজ্জ্বল এই আন্দোলনে প্রথমবারের জন্য সম্পূর্ণরূপে চলে এলো। এবার আসার পরে কি হলো, উজ্জ্বল জমিটা দেবে এটা কমিটমেন্ট করলো এবং সেটা রেজিস্ট্রি করে দেবে সেটা বললো, যদিও ওটা ইসমাইলি সম্পত্তি এবং কোন রকম বন্টননামা হয়নি, তাও প্রত্যেকের অংশ ভোগ করছে এবং প্রত্যেকের সেখানে বাড়ি দোকান সবাই নিজের নিজের তৈরি করে যথাযোগ্যভাবে রয়েছে। পড়েছিল হিরাঝিল যে অংশটুকু রয়েছে সেটা ঘন জঙ্গলে, না কেউ যেত, অত জঙ্গলে সাপ শিয়ালের বাস, কেউ যেত না, কেউ ঢুকতো না, কিচ্ছু না, উজ্জ্বলরা বাড়ি করে দূরে চলে গেছে। এরকম একটা অবস্থা। উজ্জ্বল বললো যে আমি এই পোর্শনটা আপনাকে দিতে পারি। আমি ট্রাস্ট ফর্ম করলাম, ট্রাস্ট ফর্ম করে সবাইকে ডাকলাম আবারও, দিয়ে সে বছর জুন মাসে 23শে জুন ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আমাদের মিনারের। এর মধ্যে কিন্তু বহুবার ডিপার্টমেন্টের চিঠি হচ্ছে, আমরা নিয়মিত মেল করে করে প্রায় 34,000 মেল করেছি বিভিন্ন ডিপার্টমেন্টে।
মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সেচ দপ্তর, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের গভর্নর, সবাইকে করেছি। করার পর প্রতিদিন যেমন আমাদের মেল পাঠানো চলছে, চিঠি পাঠানো চলছে, তার সঙ্গে অনুষ্ঠানগুলো চলছে এবং প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে হীরাঝিল যে আছে সেটা সবাই জানতে পারছে। এবং গত 2 বছরে আমাদের হীরাঝিলে ভিজিটের সংখ্যা হচ্ছে প্রায় 70,000 মানুষ ওই বাসযার দেখতে এসছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা এখানে গার্ডেন হবে, তাতে মানুষ একটু ঘুরতে পারবে, বেড়াতে পারবে, থাকতে পারবে। বারাসাত একাডেমি অফ কালচারের পরিশ্রমে এবং মানুষের সহযোগিতায় সেখানে একটা গার্ডেন, সিরাজ উদ্যান ছোট্ট করে নির্মাণ করা হলো। তার পিছনে অনেক লড়াই রয়েছে। এইভাবে চলতে 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 যখন অনেকটা মানে আমাদের আন্দোলন এগিয়ে গেছে, যখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মনুমেন্টের ডিজাইন রেডি হয়ে গেছে। আজ তারিখটা ছিল 23শে জুন, যেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ইঞ্জিনিয়ার্সদের ডেকে আমরা ইঞ্জিনিয়ার্স ডিজাইন যেটা হবে কনস্ট্রাকশনের জন্য, তার জন্য আজ আমরা অ্যাডভান্স করব। এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ করে এই জমিতে একটা ছোট্ট প্রবলেম তৈরি হয় এবং সেই প্রবলেমের জেরে যখন উজ্জ্বল ওই যিনি কন্ট্রোল করেন পুরো এলাকাটাকে, ওই কয়েকজন শরিককে, তাকে ফোন করে, তখন তিনি একটা অদ্ভুতভাবেই একটা কথা জানান যে কি করে হয় আমরা দেখছি। মানে তারা পরিষ্কারভাবে বলে দেয় কোনো টাকার ইঙ্গিতে যে কোনোভাবে তারা আটকাবেন। এটা শুনে সত্যি কথা বলতে কি আমার ভয় করে। ভয় করে কেন? যে মানুষজন কিন্তু আবেগ নিয়ে লাখ লাখ টাকা দেবে, আমি সেখানে কিন্তু আমার আবেগ নিয়ে আরো কিছু দিয়ে মাটি খুঁড়ে যে মুহূর্তে কনস্ট্রাকশন তুলবো, সকালবেলা গিয়ে দেখবো জমি 144 সিভিল কেসে পড়ে গেল। কত বছরের মামলা জানি না, আমি কাকে কি উত্তর দেব? আমার যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি লয়ার, তার সঙ্গে ফোন করলাম, বললো দিদি ক্যাভিয়েট করে দাও। আমি বললাম একটু আমাকে ভেঙে বলো ক্যাভিয়েটটা কি জিনিস। তখন বললো ক্যাভিয়েট হলো এটাই যে কেউ যদি ইনজাংশন করে তার আগে অন্তত কোর্টে যখন মামলাটা উঠবে, মানে যখন ইনজাংশন জারির জন্য আপিল করবে, তোমাকে ডাকতে হবে, তাকে যে ক্যাভিয়েট করছে সেই পার্টিকে ডাকতে হবে, তারও বয়ান শোনা হবে, তার বক্তব্য শোনা হবে, তারপরে সেটা হবে। এটাকেই ক্যাভিয়েট বলে বাংলাতে, বাংলা ভাষায় এটাই বোঝালো আমাকে। আমি বললাম তাহলে ঠিক আছে। আমি নিজেও একটু, আমাদের যেমন এখন গুগল আর ইউটিউব হয়েছে আমাদের গুরু, তো আমি সেখানে একটু পড়াশোনা করে দেখলাম যে না, এটা কোনো রকমের কোনো বিপজ্জনক ব্যাপার না, আমি আমার সুরক্ষা তো নিতেই পারি। আমি উজ্জ্বলকে বললাম, উজ্জ্বল বললো দিদি পাশের বিএড কলেজে আমাকে 24টা চিঠি পাঠিয়ে দিয়েছে ওরা অলরেডি ক্যাভিয়েটের, নিশ্চিন্তে করুন। এবারে সেই ক্যাভিয়েটটা করা হলো। করার পরে সেদিন ঈদের ছুটি ছিল, তার জন্য ক্যাভিয়েটের চিঠিগুলো পৌঁছয়নি। উজ্জ্বল কি করলো, উজ্জ্বল থানায় একটা ওকে যেহেতু মারতে এসেছিল, উজ্জ্বল থানায় একটা ডায়েরি করে দিয়েছিল। এবং তারপরে কি হলো, উজ্জ্বল একটা বন্টন নামার জন্য চিঠি করলো সব শরিকদের, বাদলদা এবং উজ্জ্বল আরেকজন আমাদের মাস্টারমশাই রয়েছে, 3 জনে মিলে ব্যাপারটাকে অ্যারেঞ্জ করলেন, করে শরিকদের ঘরে ঘরে চিঠি দেওয়া হলো। এই করে একদিন রাত্রে 8টার পরে মিটিং ডাকা হলো। আমরা সবাই সেই মিটিংয়ে ছিলাম। সেই মিটিংয়েতে বন্টন নামা সংক্রান্ত আলোচনা হয় এবং সেখানে একটা আবছা আমি বুঝতে পারি যে তারা বলছে ঠিক আছে চলো একদিন লয়ারের কাছে গিয়ে কিছু খরচাপাতি করে আসি। ও তো হবে না, মানে ওরা হবে নাই যেন জানে বন্টন নামাটা। আমি কিছু বললাম না, আমি বললাম যে হোপ ফর দ্য বেস্ট, আমাদের আশা রাখতেই হবে, কিছু করার নেই বলে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরের দিন আমি আবার ওদেরকে ফোন করলাম, শুভময় বলে একটি ছেলে আছে ওখানে সারের দোকান, ওকে আমি ফোন করে বললাম যে আমি কিন্তু একটা ক্যাভিয়েট করেছি, ক্যাভিয়েটের মানে এটাকে নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই, আমি আমার টেনশন দূর করার জন্য করেছি এটা। বললো ঠিক আছে দিদি। ও কিন্তু শুনলো, বুঝলো এবং ঠিক আছে বললো। তারপরের দিন ওদের কাছে চিঠি ঢুকলো, কিছু একটা আরো 25 জন শরিককে অন্য কিছু একটা বোঝানো হলো এবং ওরা তখন ফোন করলো, উজ্জ্বলের বাড়ি খেপে খেপে আসতে শুরু করলো যে কি করেছিস এরকম একটা ভাবভঙ্গি। এবং তারপরে যেটা হয়, আমি যখন মানে যেদিন 21 তারিখ সকালবেলা উজ্জ্বলকে ডাকে যে আমাদের একটা বন্টন নামার মিটিং আছে, তুমি সন্ধ্যাবেলা আসবে, কোনো মহিলা মানুষকে নিয়ে আসবে না, মানে এটা ইঙ্গিত করে আমাকে না নিয়ে যেতে। আর একটু ওরা আমাকে আলাদাভাবেই দেখে, কারণ আমি যেহেতু উজ্জ্বল সংলগ্ন জমির মালিক, মানে আমার ট্রাস্ট বডি, আমাদের ট্রাস্ট বডি নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট, তার জন্য ওরা মনে করে যে ওই ক্যাঙ্গারুর পেটের বাচ্চা আর কি আমি, মানে ক্যাঙ্গারুটাই মা, মানে উজ্জ্বলই সব। তাই বললাম ঠিক আছে তাই হলো, তুমি যাও, কিন্তু দেখো বিপদ না হয়। উজ্জ্বলকে সন্ধ্যাবেলা পাঠানো হলো, উজ্জ্বলকে মোড়ের মাথায় ডাকা হলো এবং উজ্জ্বল গেল। মোড়ের মাথায় যাওয়ার পরে বললো চলো না ভিতরে গিয়ে একটু মিটিংটা করি, বলে পার্শ্ববর্তী একটা রুম আছে, ক্লাব ঘর বলে ওটাকে, আসলে কোনো রেজিস্টার্ড ক্লাব না, রুমে নিয়ে গিয়ে বহিরাগত মানুষ, কেউ শরিক নয়, তাদের দেখে ওকে প্রশ্ন করায়, প্রশ্নের পর প্রশ্ন প্রথম করা হয়, কেন ক্যাভিয়েট করেছিস, কি করেছিস, ক্যাভিয়েটের মানে কি, কি বৃত্তান্ত, এই সমস্ত কিছু একটার পর একটা জেরা করতে থাকে। ওকে কাগজটা দেখায়, চরম অপমান করে, এইটা ইংরেজিটা রিডিং করে শোনা, তুই কি পড়তে পারিস,
তুই রিডিং পড়ে শোনা, তাহলে দেখ তোকে দিয়ে কি করানো হচ্ছে। তুই নিজের তো সর্বনাশ করছিস, আমাদের সবার সর্বনাশ করছিস। তুই চাস যে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে। তো ওকে এরকম ভাবেও বলে। এর আগে যেহেতু খোশবাগে বিচিত্র ঘটনা হয়েছে, একটু আপনার ইউটিউব দেখলে বুঝতে পারবেন, ওখানে বিভিন্ন রকমের ঘটনা হয়েছে। ওকে সেটাও বলে যে আর্কিওলজিতে বলে খোশবাগের যা সমস্যা সেটা আমি ক্রিয়েট করেছি, ওখান থেকে স্কুলটাকে বের করে দেওয়ার পিছনে আমার হাত রয়েছে। এরকম নানান কিছু, সেগুলো সব মানে লুজ স্টক করে, যেগুলোর কোনো মানে না, ভিত্তিও নেই, আকাশ নেই, কিচ্ছু নেই। তারপরে ওকে যখন সবাই মিলে ছেপে ধরে, প্রচন্ড রকমের ওর উপরে যখন কিছুটা শুরু হয়, সেই মুহূর্তে ওর দাদা ছুটে এসে আমাকে কল করে, বলে যে দিদি আপনি কি করেছেন যার জন্য ভাইকে সবাই মিলে 30টা মানুষ মিলে চেপে ধরেছে, বাইরের লোকজন আছে যারা বেধড়ক মারধর করতে পারে। তা আমি বললাম যে আমি কি করেছি, ক্যাভিয়েট হয়েছে, এটাই তো বললাম। এবার আমি যখন উজ্জ্বলকে কল করেছি, উজ্জ্বল ফোনটা রিসিভ করেছে, আমার নামটা দেখার সঙ্গে সঙ্গে উজ্জ্বলকে বেধড়ক মারতে শুরু করে। ওর হাতে আমার মানে ফোনেতে আমার আমি আওয়াজ শুনতে পাচ্ছি, ফোনেতে আমি বেধড়ক জিনিসটাকে আমি নিজে কানে শুনছি যে উজ্জ্বলের উপর কি অত্যাচার হচ্ছে। একটা থানির তো লোকে যখন মারতে যায়, ওর মা সেই মুহূর্তে ঢুকে পড়ে, ওইটা বলাটা টান থাকে না নারী, ঢুকে পড়ে, এবং ওর মা যখন আটকাতে যায়, ওর মায়ের উপর বেধড়ক মারা হয়। কোন রকমে ও যখন মাঠের উপর দিয়ে আসে, ওখানে ওকে মারধর করতে করতে নিয়ে আসে। এমনকি ওকে যখন রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, বাইরে দুটো রাস্তায় পাহারা দেয়, একদিকে হচ্ছে ও যাতে থানায় না যেতে পারে, একদিকে হচ্ছে ও যাতে আমার বাড়ি না আসতে পারে। সেই রাত্রিবেলা আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগে ছিলেন রূপকবাবু। উনি আমাকে ফোন করে করে প্রত্যেকটা খবর উনি নিচ্ছেন। উনি জানেন গোটা রাত আমরা জেগে সবাই 21 তারিখ গোটা রাত যে উজ্জ্বলকে ঘরে ভরা হয়েছে, আর বাদ বাকি এইরকম সিচুয়েশন, আমরা বেরোতে পারছি না। আমি থানায় ফোন করলাম, থানায় বললো কাল সকালে এসে আপনি FIR করুন। এখন কি ওর বাড়িতে কাউকে পাঠান, বেরোতেই পারছে না, যাবে কি করে, তাহলে কাল সকালে আসুন, মানে যেহেতু ওই 72 আওয়ার্স বা কিছু একটা সিস্টেম আছে। সেই রাতে আমরা কেউ ঘুমোইনি, আমরা সবাই জেগে। পরের দিন সকালবেলা উজ্জ্বল আসে, ওর স্ত্রী ছোট ছোট বাচ্চাদের নিয়ে ও এলো, বাচ্চাগুলো তো ভয়ে কাঠ, এলো, এসে বাদলদা আমরা গিয়ে জিয়াগঞ্জ থানায় একটা FIR করেছি। এবং কাল বিকেলবেলা ওরা হিরাঝিলের রাস্তা ঘিরে দিয়েছে, শুধুমাত্র পায়ে চলার একটা সরু রাস্তা, মানে কোনো ক্রমে চলার, প্রথমে বন্টন নামা না হলে সে সম্পত্তি ঘেরা যায় না, তাও ঘিরে দিয়েছে, একটা পায়ে চলার সরু রাস্তা খুলে রেখে দিয়েছে। এবং ওরা ঠিকই করে, ওরা ওকে থ্রেটও করেছে, ওরা ঠিকই করে নিয়েছে যে ওই জমিতে উজ্জ্বল মানে কিছুই করতে দেওয়া হবে না, কিছুই না। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা রয়েছি। তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হিরাঝিল, যাই ঘটে যাক। আন্দোলন কাকে বলে? আন্দোলন, দেখুন আমি ভারতবর্ষের ইতিহাসকে বিশ্বাস করি, আমি বিভিন্ন মানুষের ইতিহাসকে বিশ্বাস করি। এমন তো না যে সূর্য সেন দেশের জন্য লড়াই করেছিল বলে সবাই বাড়িতে ডেকে বলেছিল আমার বাড়িতে বোমা বানাও, কেউ বলেনি। সূর্য সেনকে ডাকছে সবাই, এসো এসো তুমি দেশের জন্য কাজ করছো, আমার বাড়িতে বোমা বানাও, কেউ বলেনি। নেতাজিকে কেউ জায়গা দেয়নি। যারা যারা দেশের জন্য কাজ করেছেন কেউ কি জায়গা দিয়েছে? সফর সবসময় কঠিন হবে, কিন্তু যত কঠিন হবে তত রাস্তাও ক্লিয়ার হবে। হিরাঝিলের জমি নিয়ে আজকে যে সমস্যাটা চলছে সেটা কালকে থাকবে না, কারণ আজ বন্টননামা হলেও জমির মধ্যে অনেক বেশি সমস্যা থাকবে। তার জন্য যতবারই বন্টননামা বা যাই মিউচুয়াল ডিসিশন হোক না কেন, তার পরের দিন একটা নতুন করে সমস্যার উদ্রেক হবে। তাই আমাদের কি করতে হবে, আমরা সবাই এখানে বুদ্ধিমান মানুষ, সবাই শিক্ষিত এবং শুভবুদ্ধি সম্পন্ন। তার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে রুট থেকে সমস্যাটাকে তুলে ফেলে সিরাজউদ্দৌলার একমাত্র স্মৃতি, গোটা পৃথিবীতে সিরাজউদ্দৌলার দ্বিতীয় কোনো স্মৃতি নেই, তার দরবার এবং প্রাসাদ, সেটাকে যতটুকু অংশ রয়েছে সেই অংশটাকে সংরক্ষণ করে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের ইতিহাসটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, এটা একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য, আপনাদের সবার কর্তব্য, এবং আমাদের রাজ্য সরকারের কর্তব্য। এটা দয়া নয়, এটা কর্তব্য। যে সিরাজউদ্দৌলার স্মৃতিকে তারা এতদিন বাঁচাননি, সেটা কিন্তু সেটা ভুল হয়ে গেছে। হয়তো তাদের কাছে ইনফরমেশন নেই, বা চিঠি গেছে তারা গুরুত্ব দেননি, বা ভেবে নিয়েছেন কেউ উন্মাদ তাই পাঠাচ্ছে 34,000 চিঠি, হতে পারে। কিন্তু যে পদ্ধতিতে পৌঁছলে তাদের কাছে বার্তাটা পৌঁছবে, নিশ্চয়ই আজকে ট্যুরিজম হলে রাজ্য সরকারের উন্নতি হবে। আজকে রাজ্য সরকারের ট্যুরিজমে মুর্শিদাবাদের যে প্রোমোটা রয়েছে, প্রথম দরজা খুলে যাচ্ছে সিরাজউদ্দৌলার ছবি, তারপরে মুর্শিদ কুলিকা আসছে, আলিবর্দ দীঘা আসছে, বাকি সবাই আসছেন। তাহলে সিরাজউদ্দৌলা যদি এত ইম্পর্টেন্ট হন, তাহলে তার জায়গাটা গড়ে উঠলে, যদি আমরা বাঁশঝাড়ে 70,000 মানুষকে ভিজিট করাতে পারি, তাহলে রাজ্য সরকার যদি সিরাজউদ্দৌলার এই জায়গাটাকে সংরক্ষণ করে,
তাহলে তো লাখো লাখো মানুষ অনায়াসে ভিজিট করবে, এলাকার পরিবর্তন হয়ে যাবে, মুর্শিদাবাদের ট্যুরিজমে একটা দিন বেড়ে যাবে। তাই আমার ব্যক্তিগত মত বলছি, আপনারা সবাই আশা করি একমত হবেন, আমি প্রত্যেকের মতামত শুনবো, প্রত্যেক টেবিল থেকেই বলবেন। একটাই কথা, যে ব্যক্তিগতভাবে কোনো শরিকের উপর বা কারুর উপর, কোনো ডিপার্টমেন্টের উপর, নেতা নেত্রী কারুর উপর কোনো ক্ষোভ নেই। এরা যে আজকে উজ্জ্বলকে মেরেছে, এই মারের জন্য কালকে এফআইআর করেছি। ওদেরকে ব্যক্তিগতভাবে আমার কোনো ওদের উপর ক্ষোভ নেই। কেন নেই? আমি পলিটিক্যালি কারেক্ট হয়ে কথাটা বলছি না, কারণ ওদের আমি ব্যক্তিগত স্তরেই রাখিনি। শুধুমাত্র এটুকু মনে হয়েছে যে আগামী দিনে এখানে হিরাজিল হবে, এরা যদি এভাবে একটা ছেলেকে সন্ধ্যেবেলা ডেকে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে মারতে পারে, তাহলে এরা ভবিষ্যতে অ্যান্টি সোশ্যাল হয়ে উঠবে। শিক্ষিত অ্যান্টি সোশ্যাল আরো ভয়ঙ্কর জিনিস। তার জন্য একটা পদ্ধতি নেওয়া, যে ওদেরকে একটা এফআইআর করে বিচার হোক, ব্যাস এইটুকু। বিচার হবে কিনা তাও জানি না, কিন্তু এইটুকু করা। ওদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, ব্যক্তিগত কোনো রাগ নেই, কিছুই নেই। আমার হিরাঝিল তৈরি, আমার মানে নবাব সিরাজদৌল্লার হিরাঝিল তৈরি করতেই হবে, এবং তার জন্য যতদূর যাওয়ার ততদূর যাও।